স্নেহের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বৈশ্বিক মহামারীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনার্স তৃতীয় বর্ষের শান্তি ও সংঘর্ষ কোর্সের সপ্তম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে যে কোর্সটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সার্ক, এবং এটা তোমাদের সাথে আমার সপ্তম ক্লাস। আর আজকে ক্লাসের কোড হচ্ছে 231909। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সার্ক সম্পর্কে আমাদের আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি একটা ইমেজ। এখানে ইমেজের মধ্যে দুটি অংশ আছে। একটা অংশে দেখা যাচ্ছে একটা অঞ্চলের মানচিত্র, আর একটা অংশে আমরা দেখছি কতগুলো লগো। তোমরা একটু চিন্তা করো আমি কি বিষয় উপস্থাপন করার জন্য চেষ্টা করছি তোমাদের সামনে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই চিত্রের মাধ্যমে, ইমেজের মাধ্যমে আমি তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি সার্কের যে অঞ্চলটা নিয়ে সার্ক গঠিত, এবং সার্ক রাষ্ট্রগুলোর, সার্কের যে সদস্য রাষ্ট্রগুলো আছে, মেম্বার রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোর বিভিন্ন রাষ্ট্রের লগোগুলো, যেমন এটা বাংলাদেশের লগো, পাকিস্তানের লগো, তারপর আরো অন্য রাষ্ট্রের, শ্রীলঙ্কার লগো, ভারতের লগো, সম্ভবত আফগানিস্তানের লগো, এগুলো আমরা দেখছি লগোগুলো। আর এখানে আমরা যে অঞ্চলটা নিয়ে সার্ক গঠিত, বা সার্ক যেই অঞ্চলটাকে ক্যাপচার করেছে, বিস্তৃত সার্ক, সেই অঞ্চলগুলো আমি এখানে ইমেজের মাধ্যমে তোমাদের সাথে সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেমন আমাদের বাংলাদেশ দেখা যাচ্ছে ছোট করে, ভারত, পাকিস্তান দেখা যাচ্ছে সবুজ, আফগানিস্তান, আর এদিকে নেপাল, ভুটান আছে। তাহলে সার্কের যে পূর্ণরূপ বা ডেসক্রিপশন বা পূর্ণরূপ যেটা আমরা বলি, সেই সার্ক জানি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজনাল কোঅপারেশন। সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজনাল কোঅপারেশন। তাহলে আমরা সার্ক সম্পর্কে জানলাম যে সার্কের কোন কোন অঞ্চলগুলো নিয়ে, কোন কোন রাষ্ট্রগুলো নিয়ে সার্ক গঠিত, সে সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, সার্ক, ডেফিনেশন অফ সার্ক, এই সার্কের সংজ্ঞায় যাওয়ার আগে আমি তোমাদের সার্কটা কেন হয়েছে সে সম্পর্কে একটু আলোচনা করব। প্রেক্ষাপটটা কি? তোমরা হয়তো জানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে অনেকগুলো পরিবর্তন আসছে। যেমন মোটা দাগে কয়েকটি পরিবর্তনের কথা যদি আমরা বলি, জাতিসংঘ হয়েছে বিশ্ব শান্তির জন্য, একটু আগে আমি আলোচনা করেছি এটা। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক হয়েছে, IMF হয়েছে, বিশ্বের মনিটারি সিস্টেম কিভাবে পরিচালিত হবে সেই উদ্দেশ্যে, অর্থনৈতিক যে সিস্টেম, সেই অর্থনীতিটা, সারা বিশ্বের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে সেই জন্য হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, পাশাপাশি আরো অন্যান্য সংগঠন। তারপর বাণিজ্য কিভাবে হবে সেই জন্য হয়েছিল ITU, যদিও পরবর্তীতে সেটা পরিবর্তন হয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, এটা পরবর্তীতে অন্য নামে আসছে, গ্যাট নামে। যাই হোক, এই সমস্ত সংগঠন, জাতিসংঘ এবং অর্থনৈতিক সংগঠন, বাণিজ্যিক সংগঠন, সমস্ত কিছু কেন্দ্রবিন্দু ছিল অদূর ভবিষ্যতে যেন বিশ্ববাসী শান্তিতে থাকে। কিন্তু আমরা কি দেখলাম, 50-এর দশকে স্নায়ুযুদ্ধ তুঙ্গে আসছে, এবং পূর্ব ইউরোপের অনেকগুলো রাষ্ট্র ক্রমান্বয়ে কমিউনিজমের দিকে চলে যাচ্ছে। ফলশ্রুতিতে 1947 সালে ট্রুম্যান ডক্ট্রিন হয়েছে, মার্শাল ল হয়েছে, মার্শাল প্ল্যান হয়েছে, মার্শাল ডক্ট্রিন।
এই দুটি ডক্ট্রিনের কারণে বিশ্বে অনেকগুলো পরিবর্তন আসছে। এই দুটি ডক্ট্রিনের উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রকে প্রতিহত করা বা সমাজতন্ত্রের যে প্রসার সেটা ঠেকানো, সেটা রুদ্ধ করা। তো মার্শাল যে প্ল্যান ছিল সেই প্ল্যানে একেবারে মোটা দাগে এটার অ্যাপ্লিকেশন শুরু হয় 1965 সালে, যখন ভিয়েতনামে যুদ্ধ শুরু হয়। ভিয়েতনামের দুটি অংশে, একটা অংশ সোভিয়েতপন্থী সমাজতন্ত্রপন্থী, আর একটা অংশ পুঁজিবাদী বা গণতন্ত্রপন্থী। অর্থাৎ ভিয়েতনাম দুটি ব্লকে ভাগ হয়, যে একটা আমেরিকাকে অনুসরণ করা শুরু করে একটা জনগোষ্ঠী, আর একটা জনগোষ্ঠী ইয়াকে অনুসরণ করা শুরু করে, পাশ্চাত্যকে, রাশিয়াকে বা এদেরকে অনুসরণ করা শুরু করে। অর্থাৎ পুঁজিবাদ এবং গণতন্ত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তখন। এবং পূর্ব ইউরোপে অনেকগুলো রাষ্ট্র সমাজতন্ত্রের তৈরি হয়, সমাজতন্ত্রের দিকে আস্তে আস্তে ধাবিত হয়। ফলশ্রুতিতে মার্শাল চিন্তা করলো সারা বিশ্বে সমাজতন্ত্রের যে প্রসার, সেই প্রসার ঠেকানোর জন্য উনি একটা প্ল্যান করলো। উনি উদাহরণ দিল, তাস খেলায় অনেকগুলো তাস যেরকম একসাথে রাখার পর একটা একটু করে ধাক্কা দিলে বা আঘাত করলে এটা পুরো ভান্ডেলটাই লেভেল হয়ে যায়, একেবারে অনেক দূর ছড়িয়ে যায়। ঠিক তেমনি ভাবে সমাজতন্ত্র কোন একটা রাষ্ট্রের মধ্যে যদি ছড়ায়, ওটা ঢেউ প্রতিবেশী অনেকগুলো রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়বে। অর্থাৎ সারা বিশ্বের সমাজতন্ত্রের যে প্রভাব, সমাজতন্ত্রের যে বিস্তার, সেটা চলে আসতে পারে। সেজন্য আঞ্চলিকতাবাদ বা আঞ্চলিক অঞ্চল বিশেষে সংগঠনের গুরুত্ব বেড়ে যায়। অর্থাৎ অঞ্চল বিশেষ যখন চিন্তা করলো, অর্থাৎ পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়া, ইউরোপের একটা অংশ, তারপর সারা বিশ্বকে চিন্তা না করে, বৈশ্বিক গ্লোবালি চিন্তা না করে রাষ্ট্রগুলো অঞ্চল বিশেষে তাদের স্বার্থ রক্ষার কথা চিন্তা করলো। এদিকে প্রথমে আসছে ইউ, আফ্রিকান ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, পরবর্তীতে আসিয়ান। এই সমস্ত আঞ্চলিক সংগঠনগুলো তৎপর হতে শুরু করলো এবং আঞ্চলিকতাবাদের দিকে চলে গেল। অর্থাৎ জাতিসংঘ ছিল আন্তর্জাতিকতাবাদ, গ্লোবালি চিন্তা করত, সারা বিশ্বকে নিয়ে চিন্তা করত। কিন্তু জাতিসংঘ অনেকটা যখন ব্যর্থ হয়েছে অনেকগুলো সমস্যার সমাধানের ক্ষেত্রে, তখন অঞ্চল বিশেষের রাষ্ট্রীয় যে প্রতিনিধি বা রাষ্ট্রীয় যে সরকার ব্যবস্থা আছে, যারা চিন্তা করতে শুরু করলো যে আর আমরা বৈশ্বিকভাবে বা আন্তর্জাতিকভাবে চিন্তা না করে আমাদের স্বার্থের জন্য আমাদেরকে অঞ্চল বিশেষে চিন্তা করতে হবে। ফলশ্রুতিতে 1967 সালে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আসিয়ান হয়েছে, তারপর পাশাপাশি আরো অনেকগুলো সংগঠন হয়েছে। তারই ধারাবাহিকতা 1985 সালে 8ই ডিসেম্বর আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে সার্ক হয়েছে। অর্থাৎ এটা একটা আঞ্চলিক সংগঠন, আর এটার তত্ত্ব হচ্ছে, এটার থিওরি হচ্ছে আঞ্চলিকতাবাদ। অর্থাৎ আমাদের এই দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো 60টি, বর্তমানে 8টি রাষ্ট্র, যাদের সংস্কৃতিগত দিক থেকে আমরা কাছাকাছি, যাদের অর্থনৈতিকভাবে আমরা মোটামুটি একই ক্যাটাগরির রাষ্ট্র, এবং ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকেও আমরা মোটামুটি কাছাকাছি, অসাম্প্রদায়িক চেতনার, এবং আমাদের মূল্যবোধগুলো অনেকটা একই রকম এই দক্ষিণ এশিয়ার 8টি রাষ্ট্রের। এবং আরেকটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির অধীনে ছিলাম, প্রায় 190 বছর, প্রায় 200 বছর, যার কারণে আমাদের মধ্যে রাষ্ট্রীয় অনেকগুলো বিষয়ে আমাদের মধ্যে একটা সমজাতীয় চিন্তা রয়েছে, যার কারণে আমরা এই অঞ্চলের মানুষের মধ্যে একটা আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠার তাগিদ জোরে সোরে অনুভব শুরু হয়, এবং ফলশ্রুতিতে 1985 সালের 8 ডিসেম্বর আমরা সার্ক পাই। যাই হোক, এখন সার্কটা কেন হয়েছে সেটা আমরা বুঝতে পারলাম। সার্কের কি কি আছে, কি কি জায়গাগুলো, এগুলো আমরা একটু এখন আইডেন্টিফাই করার চেষ্টা করব। তাহলে আমরা একটু স্লাইডের দিকে যাচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা। The South Asian Association for Regional Cooperation, SAARC, is the regional intergovernmental organization. এটা একটি দক্ষিণ এশিয়ার আন্ত সরকারি সংস্থা and geopolitical ভূ-রাজনৈতিক ইউনিয়ন সংস্থা of state in South Asia. দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক এবং আন্তঃরাষ্ট্রীয় একটি সংগঠন হচ্ছে বা সংস্থা হচ্ছে সার্ক।
ইটস মেম্বার স্টেটস আর, এই সংস্থার যে মেম্বার স্টেটস গুলো আছে, সদস্য রাষ্ট্রগুলো আছে, সেগুলো হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এন্ড শ্রীলঙ্কা। অর্থাৎ 8টি সদস্য রাষ্ট্র নিয়ে আমাদের সার্ক। The SAARC comprise 3% of the world area. টোটাল বিশ্বের 3% এলাকা নিয়ে আমাদের এই সার্ক, and 21% of the world population. গোটা বিশ্বের 21% জনসংখ্যা আমাদের এই দক্ষিণ এশিয়ায় বসবাস করে সার্কে, and 4.21% of the global economy. বৈশ্বিক ইকোনমির 4.21% সার্কের আওতায় রয়েছে। এটা 2019 সালের একটা পরিসংখ্যান। The SAARC was founded in Dhaka on 8 December 1985. 1985 সালের 8 ডিসেম্বর। আমাদের এটা খুবই গর্বের একটা বিষয়। ঢাকায় সার্কের যাত্রা হয়, and its secretariat is based in কাঠমান্ডু। কাঠমান্ডুতেই তার সচিবালয় রয়েছে সার্কের, নেপাল। The organization promotes development of economic and regional integration. তার অর্থনৈতিক এবং আঞ্চলিক যে সমন্বয়, সেটা প্রমোট করা, সেটাকে উন্নীতকরণের যে প্রসেসটা, সেটাই হচ্ছে সার্কের মূল উদ্দেশ্য। যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই। তো শিক্ষার্থীরা, আমি এই ইমেজের মাধ্যমে, ম্যাপের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যে সার্ক কোন কোন অঞ্চলগুলো, সার্ক রাষ্ট্রগুলোর মানচিত্র কিরকম, দেখতে কিরকম, এটা বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আফগানিস্তান কোথায়, সার্ক সদস্য আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, আমাদের বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ। এই 8টি রাষ্ট্র নিয়ে আমাদের যে সার্ক গঠিত। এখানে আর আলোচনা প্রয়োজন নেই, তোমরা বুঝতেই পারছো। অ্যাচিভমেন্টস অফ সার্ক, সার্কের যে সমস্ত কীর্তিগুলো আছে, যে সমস্ত অর্জনগুলো আছে, সে অর্জনগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। সফলতাগুলো কি? ইকোনমিক ফেল, অর্থনৈতিক সাইডে আমরা যে যে সার্কের মাধ্যমে যে সফলতা পেয়েছি, সেই সফলতাগুলো আমরা আলোচনা করব। প্রথমত এখানে আমরা যেটা দেখছি, সাফটা হয়েছে। সাফটা কখন হয়েছে এটা অনেকেই জানো। 2004 সনে সাফটা হয়েছে এবং 2006 এটা কার্যকরী হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের মধ্যে ফ্রি ট্রেড এরিয়া করা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্মুক্ত বাণিজ্যিক অঞ্চল তৈরি করা, যেখানে কোনো ব্যারিয়ার থাকবে না, যে কোনো রাষ্ট্রের পণ্য উইদাউট এনি অবস্ট্রাকলস, উইদাউট এনি ইন্টারাপশন ছাড়া, বাধা ছাড়া এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যেতে পারবে। তো এই উদ্দেশ্যেই হয়েছিল, সাপটা হয়েছিল। এটা অনেকাংশে এখন কার্যকর হয়েছে মোটামুটি। আর এরপরে যেটা হয়েছে সাপটা, যেটা আমরা 1993 সনে হয়েছে এবং 1995 সনে এটা পুরোপুরি কার্যকর হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ এশীয় যে রাষ্ট্রগুলো আছে, সার্কের সদস্য রাষ্ট্র, ওই রাষ্ট্রগুলোর মধ্যে ট্যারিফ যে আছে, ট্যারিফ বাণিজ্যের ক্ষেত্রে যে ট্যারিফ ব্যারিয়ার, অর্থাৎ শুল্কের ক্ষেত্রে যে বাধা আছে, সেই ট্যারিফ ব্যারিয়ার তুলে দেওয়া। ট্যারিফ ব্যারিয়ারটা হচ্ছে এরকম যে বাংলাদেশের কোনো পণ্য ভারতীয় বাজারে গেলে, সেটা ভারতীয় বাজারে যখন মার্কেটিং হয়, তখন এটার উপর একটা ট্যারিফ আরোপ করে দেওয়া হয়, 10%, 5% এরকম করে ট্যারিফ আরোপ করে দেওয়া হয়, যার কারণে ওই পণ্য ওই দেশীয় বাজারে বা ডোমেস্টিক পণ্যগুলোর সাথে কম্পিট করে পারে না, প্রতিযোগিতায় গিয়ে পারে না। এই ট্যারিফ ব্যারিয়ার কমিয়ে দেওয়া, ট্যারিফ ব্যারিয়ার 10%-এর মধ্যে নিয়ে আসা, এই বাধাটা এই সাপটার মাধ্যমে এই ট্যারিফ ব্যারিয়ারটা কমানোই ছিল সাপটার বেসিক উদ্দেশ্য, যেটা 1993 সনে যুক্ত হয়েছে। এটা কার্যকর হয়েছে 1995 সনে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অর্থনৈতিক যে অর্জন সার্কের মাধ্যমে, সেই অর্জনটা আমরা এখন বুঝতে পেরেছি।
হ্যাঁ, সহজেই ইমেজের মাধ্যমে বোঝা যাচ্ছে এটা একটা শিক্ষার প্রতিকৃতি, একটা বই। আমরা বইয়ের উপর একটা সূর্যের প্রতিকৃতি আনার চেষ্টা করেছি, তার মাধ্যমে শিক্ষার যে আলোকবর্তিকা সেটা সার্কের মাধ্যমে ছড়াচ্ছে, সেটাও আমরা বুঝতে পারছি। ইতিমধ্যে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি অলরেডি তৈরি হয়ে গেছে এবং ওখানে বিভিন্ন ধরনের উচ্চতর পড়াশোনার জন্য দক্ষিণ এশীয় ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বিভিন্ন ধরনের ফান্ড আছে এবং বিভিন্ন ফ্যাসিলিটি আছে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার জন্য। আমরা একটু স্লাইডের দিকে গেলেই আরো সহজেই বুঝতে পারবো। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি হ্যাজ বিকাম fully functioned and there are scholarship and fellowship for research in various fields. অলরেডি এটা ফাংশন কার্যকর করছে এবং এখানে অনেক ধরনের ফেলোশিপ আছে, স্কলারশিপ আছে গবেষণার জন্য। কালচারাল অ্যাকশনস এর মাধ্যমে, ইউনিভার্সিটির মাধ্যমে সংস্কৃতির যে আদান প্রদান, সংস্কৃতির যে বিনিময় সেটা হচ্ছে আর টেকিং প্লেস, অলরেডি সংঘটিত হচ্ছে থ্রু ফিল্ম ফেস্টিভ্যাল, বিভিন্ন ধরনের চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমেও এই এটা হচ্ছে সংস্কৃতির যে বিনিময় সেটা আমরা দেখতে পাচ্ছি। লিটারারি সেমিনার, বিভিন্ন সেমিনারের মাধ্যমে কালচারাল ফেস্টিভ্যাল, মিডিয়া প্রোগ্রাম হচ্ছে অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল এবং খাদ্য ফেস্টিভ্যাল হচ্ছে এটসেট্রা। সুপ্রিয় শিক্ষার্থীরা, organized tourism for the regions is getting boosted through visa exemptions and group tour। অর্থাৎ ভিসাবিহীন এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যাওয়ার যে চুক্তি, সেটা যে কার্যকারিতা সেটা অলরেডি শুরু হয়েছে। যেমন ইউরোপীয় ইউনিয়নের সেনজেন চুক্তির মাধ্যমে পুরো ইউরোপে ভিসাবিহীন ঘোরার যে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রগুলোর মধ্যে ভিসাবিহীন এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যাওয়ার যে এটা, শুধু পাসপোর্ট থাকলে হবে, ভিসা লাগবে না, যে প্রক্রিয়া সেটা অলরেডি শুরু হয়ে গেছে। স্পেশাল অ্যাটেনশন ইজ গিভেন টু the involvement of youth through youth volunteer, এবং যে যুব সম্প্রদায় আছে তাদেরকেও করা হচ্ছে। সার্ক ইয়ুথ অ্যাওয়ার্ড ফর কনস্ট্রাকটিভ কন্ট্রিবিউশনস এন্ড স্পোর্টস কম্পিটিশন, খেলা প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা এবং যুব সম্প্রদায়ের মধ্যে এক ধরনের পুরস্কার দেওয়া হচ্ছে, যুব ইয়ুথ অ্যাওয়ার্ড এর ব্যবস্থা করা হচ্ছে ইউনিভার্সিটির মাধ্যমে। তাহলে আমরা দেখছি যে সার্ক ইউনিভার্সিটি মোটা দাগে অনেকগুলো জায়গায় হাত দিয়েছে উচ্চতর গবেষণার জন্য, উচ্চতর পড়াশোনার জন্য, ফেলোশিপের জন্য, কালচারাল যে মিথস্ক্রিয়া, যে বিনিময়, সেই জায়গায় ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালের মাধ্যমে, মিডিয়া ফেস্টিভ্যালের মাধ্যমে এই বিষয়টা এখানে প্রতিভাত হয়েছে। সায়েন্স এন্ড টেকনোলজি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। সায়েন্স এন্ড টেকনোলজি, সায়েন্স এন্ড টেকনোলজি আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে হৃদ্যতা যত বেশি হবে তত বেশি অঞ্চল বিশেষে প্রযুক্তি এবং বিজ্ঞানের যে অগ্রসরটা বেশি থাকবে। যেমন আমরা বিমস্টেক, এটা একটা আঞ্চলিক সংগঠন। বিমস্টেকের মধ্যে ভারতও আছে, বাংলাদেশও আছে, তাও বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নয়নের জন্য। আসিয়ানকে দেখি বিজ্ঞান প্রযুক্তির জন্য, ইউ বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে গেছে। আঞ্চলিক সংগঠনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি এবং সংস্কৃতিগত যে উন্নয়ন অঞ্চল বিশেষে, সেটাই। তো সার্কও এর থেকে দূরে নয়, মানে এই কার্যক্রম থেকে দূরে নয়। আমরা ইতিমধ্যে দেখছি বিজ্ঞান এবং প্রযুক্তির যে সেক্টর, যে খাতগুলো আছে, সেই জায়গায় অলরেডি যে রাষ্ট্রগুলো এগিয়ে আছে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান, তারা প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে আছে। শ্রীলঙ্কা, ওই রাষ্ট্রগুলো প্রযুক্তিগত দিক থেকে বা বিজ্ঞানের দিক থেকে যারা পিছিয়ে তাদেরকে সহযোগিতা করছে। আমরা একটু স্লাইডে যাই, তাহলে আরো সহজেই বুঝতে পারবো। ইন দি ফিল্ডস অফ সায়েন্স এন্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তিগত দিক জায়গায় meaningful and constructive exchanges have taken place in area which are relevant to South Asian economy। দক্ষিণ এশিয়ার অর্থনীতির সাথে সম্পর্কিত
বিজ্ঞান এবং প্রযুক্তির জায়গায় একটা কনস্ট্রাকটিভ পরিবর্তন আসছে, সহযোগিতা আসছে। দিস ইনক্লুডস সোলার এনার্জি, তার মধ্যে রয়েছে সোলার এনার্জি, সৌর শক্তি, বায়ো ফার্টিলাইজার, জৈব সার, এবং লো কস্ট হাউজিং এবং কম করে যে বাড়ি তৈরি করে দেওয়া, ফ্রন্ট হ্যাচারিস, যে ছিমড়ি হ্যাচারিস, ইলেকট্রনিক্স অ্যান্ড মকুলার বায়োলজি, ইলেকট্রনিক্স এবং এক ধরনের মকুলার যে বায়োলজির কথা বলা হয়েছে সেটা, বায়োমাস গ্যাসিফিকেশন, এটাও এক ধরনের বিজ্ঞান, এবং রিসাইক্লিং অফ ওয়াস্ট, বর্জ্যের রিসাইক্লিং, পুনরায় অন্য কোনো জিনিস তৈরি করার যে প্রযুক্তি সেটা, ওয়াটার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ টেকনোলজি ফর পপুলেশন কন্ট্রোল, এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের যে প্রযুক্তি সেটা, পোস্ট হারভেস্ট অ্যান্ড ফুড টেকনোলজি, খাদ্যের প্রযুক্তিগত খাদ্যের যে উন্নয়ন সেটা, রিনিউয়েবল এনার্জি, নবায়নযুক্ত শক্তির উৎস জায়গাগুলোতে, এবং আরো অনেক অনেক জায়গায় আমরা এখানে দেখছি যে সার্ক রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতার হাত প্রসারিত হয়েছে এবং প্রযুক্তিগত যে বিনিময় সেটা সম্প্রসার হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, টেরোরিজমের কথা বারবার আসছে, বিভিন্ন জায়গায় আমি বলছি। এখানে যে ছবিটা তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি সেটা হচ্ছে একটা বিজেপি আরএসএস টেরোরিজম। বিভিন্ন রাষ্ট্রে, দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে এখানে জঙ্গিবাদ, তারপর সন্ত্রাসবাদ অলরেডি বৈশ্বিকভাবে আমাদের দিকে একটা নেতিবাচক দৃষ্টি রয়েছে, বিশেষ করে আমাদের পাকিস্তান, তারপর ভারতও অনেক অনেক জায়গায়, অনেক জায়গাগুলোতে বৈশ্বিকভাবে নেতিবাচক আছে। আমাদের বাংলাদেশেও গ্লোবালি আমরা একটা চাপের মধ্যে আছি বিভিন্ন ইস্যুতে। তো এই জায়গাগুলোতে আমরা সন্ত্রাসবাদের বিষয়ে, সন্ত্রাসবাদের ইস্যুতে আমরা প্রত্যেক রাষ্ট্রে, সার্ক এশীয় প্রত্যেকটি রাষ্ট্র একটা প্ল্যাটফর্ম আসতে পেরেছে, একটা ঐক্যমত্য পৌঁছাতে পেরেছে। এই অঞ্চলের উন্নয়নের জন্য বড় অন্তরায় হচ্ছে সন্ত্রাসবাদ, এবং এই অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সন্ত্রাসবাদ যত তাড়াতাড়ি সম্ভব রিমুভ করতে হবে, উচ্ছেদ করতে হবে, দমন করতে হবে। এই ইস্যুতে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। এবং অনেকগুলো তোমরা জানো সার্কে রাষ্ট্রগুলোর, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অনেকগুলো রেজুলেশন হয়েছে সন্ত্রাসবাদ দমনের জন্য। যাই হোক, আমরা এখানে দেখলে বুঝতে পারবো সার্ক হ্যাজ অলসো ventured into some controversial area by signing a convention on terrorism. চুক্তির মাধ্যমে কিছু বিতর্কিত অঞ্চলকে সার্ক মার করেছে, অলরেডি ভেঞ্চার করেছে যে এই অঞ্চলগুলোতে সন্ত্রাসবাদ রয়েছে, এখানেই আমাদের সবার এক ঐক্যমত্যে আসতে হবে সন্ত্রাস দমনের জন্য। তোমরা যে ছবিটা দেখছো সের মধ্যে ওখানে আমরা বুঝতেই পেরেছি এখানে এগুলো ড্রাগ, বিভিন্ন ভেরিয়াস ড্রাগস, বিভিন্ন ধরনের ড্রাগস। যুব সমাজ বা মানব জাতির জন্য, মানব জাতির ধ্বংসের জন্য, মানুষের যে জৈবিক বা শারীরিক যে ক্যাপাবিলিটি সেটা ধ্বংস করে দেওয়ার জন্য ড্রাগ একটা হচ্ছে একটা বড় ধরনের ক্ষতিকারক বিষাক্ত একটা বিষয়, আমরা সবাই জানি। এবং একটা জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য এই ড্রাগ হচ্ছে সবচেয়ে বড় একটা অভিশাপ বলা যায়, একটা নেতিবাচক দিক। আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে যে ড্রাগ নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটা হচ্ছে ইয়াবা। তো এই সমস্ত ড্রাগ গুলো আমাদের এই দক্ষিণ এশীয় অঞ্চলগুলোর মধ্যে, সার্কভুক্ত অঞ্চলগুলোর মধ্যে ড্রাগের যে আদান প্রদান, ড্রাগের যে একেবারে বিনিময় সেটা যেন বন্ধ হয়, রুদ্ধ হয়, সেটা যেন আর না থাকে, সেজন্য অনেকগুলো রেজুলেশন হয়েছে। এই জায়গায় আমরা এক ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি এবং এটা একটা সার্কের বড় সফলতা। এরপর যেটা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে হেলথ অ্যান্ড পপুলেশন স্টাডিজ, হেলথ অ্যান্ড পপুলেশন, জনসংখ্যা। আমরা জানি আমাদের দক্ষিণ এশীয় এই অঞ্চলগুলোর অধিকাংশ রাষ্ট্রের জনসংখ্যা বেশি,
অর্থাৎ আমরা একেবারেই ঘনবসতিপূর্ণ এলাকা বললেই চলে। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানও জনসংখ্যা অনেক বেশি ইতিমধ্যে। তো এই রাষ্ট্রগুলোর জনসংখ্যাকে সমস্যা না করে, সমস্যা না ভেবে এগুলি কিভাবে আমরা সম্পদে পরিণত করতে পারি, কিভাবে আমরা এক্সপার্ট করতে পারি, কিভাবে আমরা আমাদের এগুলোকে বিভিন্ন টেকনিক্যাল এবং প্রযুক্তিগত সাইটগুলোতে আমরা এগিয়ে নিতে পারি এবং আমরা দক্ষ জনশক্তি হিসেবে বৈশ্বিকভাবে নিজেদেরকে তৈরি করতে পারি, সেই জায়গায় আমরা ইউনাইটেডলি একেবারে একত্রিতভাবে দক্ষিণ এশীয় অঞ্চলগুলো, সার্কভুক্ত রাষ্ট্রগুলো আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। আমরা এখানেই দেখছি যে হেলথ অ্যান্ড পপুলেশন স্টাডিজ হ্যাভ অলসো বেনিফিটেড থ্রু সার্ক। এই জায়গাতে আমাদের বেনিফিট হচ্ছে হেলথ অ্যান্ড পপুলেশনে। ইন্টেন্সিভ রিসার্চ, একেবারে ইন্টেন্সিভ নিরবচ্ছিন্ন একটা রিসার্চ শুরু হয়েছে, and exchanges have taken place regarding children. প্রথমে টার্গেট করা হয়েছে শিশুদেরকে, পপুলেশন ওয়েলফেয়ার অ্যান্ড পলিসি, এখানে কল্যাণের বিষয়টা আসছে, অ্যান্ড ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, মাতৃকালীন যে সমস্যাগুলো আছে সেই জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে এবং শিশু স্বাস্থ্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাইমারি হেলথ এবং একেবারেই ইনিশিয়াল যে হেলথের ব্যবস্থা, সেই প্রাইমারি হেলথ কেয়ারের ব্যবস্থা করা হয়েছে। ডিসেবল যারা পঙ্গু আছে, হ্যান্ডিক্যাপড যারা শারীরিকভাবে অসুস্থ, পঙ্গু বা বকলাঙ্গ, তাদের বিষয়ে সার্ক অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে। কন্ট্রোল অ্যান্ড এরাডিকেশনস অফ মেজর ডিজিজ ইন রিজন such as ম্যালেরিয়া, লেপ্রোসি, টিউবারকুলোসিস, এই ধরনের যে মারাত্মক যে ফ্যাটাল ডিজিজগুলো আছে, ম্যালেরিয়া সহ, যক্ষা সহ, ডায়রিয়া সহ, এই ধরনের রোগগুলোর বিরুদ্ধে, র্যাবিস সহ, এইডস এন্ড এই ধরনের যে রোগগুলো আছে সেই রোগগুলোর বিরুদ্ধে স্যার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে দমন করার জন্য, উচ্ছেদ করার জন্য, ইরাডিকেট করার জন্য। স্পেশাল অ্যাটেনশন ইজ being given to women and girls child and problems of the feticide. এই উইমেন হেলথ এবং মহিলাদের স্বাস্থ্যের বিষয়ে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যাই হোক, আমরা এখন যেটা দেখছি যে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই জায়গাতে সার্কের অনেক সফলতা রয়েছে। আমরা কিভাবে সফল হয়েছে স্যার সেটা আমরা জানি, এখানে দেখে নিলে বুঝতে পারবো। এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট have received a maximum attention from SAARC as it is the backbone of South Asian economy. আমরা জানি দক্ষিণ এশিয়ার অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে কৃষি, সুতরাং এই জায়গাকে কেউ নেগলিজেন্সি দেখিয়ে, এই জায়গাকে কেউ দূরে সরিয়ে দিয়ে, গুরুত্ব কম দিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়ন সম্ভব নয়। সেটা সেই ইস্যুতে দক্ষিণ এশিয়ার সবগুলো রাষ্ট্রই বলতে গেলে একমত, কোনো দ্বিমত নেই। সেজন্য গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ কৃষির বিষয়ে প্রত্যেকটা রাষ্ট্রের গুরুত্ব রয়েছে। সেমিনার অ্যান্ড ট্রেনিং কোর্স কভারিং practically all aspects of rural development including regional planning, ট্রেনিং এবং সেমিনারের মাধ্যমে সমস্ত বিষয়গুলো, গ্রামীণ উন্নয়নের জন্য সমস্ত বিষয়গুলোকে ফোকাসড করা হচ্ছে এবং পরিকল্পনা আনা হচ্ছে। পভার্টি ফোকাসড এর মধ্যে যেগুলো থাকছে, রিজনাল প্ল্যানিং, আঞ্চলিক পরিকল্পনা, পভার্টি ফোকাসড দরিদ্রের গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং ফোকাসড ডেভেলপমেন্ট, রুরাল এনার্জি, গ্রামীণ শক্তির বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিজাইন অফ এগ্রিকালচারাল প্রজেক্ট, বিভিন্ন ধরনের কৃষি প্রজেক্টের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। লোকাল লেভেল প্ল্যানিং, আঞ্চলিকভাবে বিভিন্ন ধরনের প্ল্যানিং করা হচ্ছে। ইন্টার কান্ট্রি কম্পারিজন এবং দেশব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং রুরাল সোশিওলজি, গ্রামীণ যে সমাজনীতি, গ্রামের যে সমাজ বিজ্ঞান বা সামাজিক কাঠামো, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। পিপলস পার্টিসিপেশনস, রুরাল ওয়াটার সাপ্লাই, গ্রামের পানি সরবরাহ, and employment generation, social forestry,
rural communications and developments of the agricultural market have been conducted so far. এই সমস্ত বিষয়গুলো সার্কের মাধ্যমে খুব গুরুত্ব সহকারে বিবেচনায় আনা হচ্ছে। সুকৃষির ক্ষেত্রে আমরা তাহলে সামনের দিকে একটু এগোই। পিপলস টু পিপলস, পিপলস টু পিপলস, এখানে আমি এই ইমেজের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে দুজন মানুষ, দুই প্রান্তের দুজন মানুষের মধ্যে কুশল বিনিময়, কমিউনিকেশনটাকে আমি গুরুত্ব দিয়েছি। তো পিপলস টু পিপল, পিপল টু পিপল এই কনসেপ্ট আসছে সার্কে। এটা এরকম যে সার্কভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন শ্রেণীর যে পেশাজীবী সংগঠন রয়েছে, বিভিন্ন পেশার মানুষ রয়েছে, সংস্কৃতির ব্যক্তিত্ব রয়েছে, ইন্টেলেকচুয়াল ব্যক্তিত্ব রয়েছে, ইয়থ জেনারেশন রয়েছে, তারপর পৌর অনেক লোক রয়েছে, এবং মোট কথায় মোটা দাগে যে বিভিন্ন মানুষের মধ্যে যে ডাইভার্সিফিকেশন, যে বৈচিত্র্যতা, সবগুলো বৈচিত্র্যতার একটা ইন্টারাকশন করা, একটা ইন্টিগ্রেশন করা, একটা সমন্বয় করা, যাতে করে এতদ অঞ্চলের মানুষের মধ্যে বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে যে একটা দূরত্ব রয়েছে, ভুল বোঝাবুঝির জায়গাগুলো রয়েছে, সেগুলো মিটিগেট করা, সেগুলো হ্রাস করা, সেগুলো কাছাকাছি একটা প্রক্সিমিটি তৈরি করা, একটা নৈকট্যে চলে আসার যে বিষয়টা, সেটা পিপল টু পিপল এই কনসেপ্টটা স্যার দাঁড় করিয়েছে। এটা চমৎকার একটি কনসেপ্ট, আইডিয়া। তো ইতিমধ্যে স্যার এই কনসেপ্টকে বেস করে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ক্লাসের মানুষের, বিভিন্ন শ্রেণীর মানুষের, বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে বিভিন্ন মত বিনিময় হচ্ছে, এবং ট্যুরিজমের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, পাশাপাশি এটার মাধ্যমে সংস্কৃতির বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যাই হোক, স্পোর্টস, এটা তোমরা সবাই জানো, ইয়াং জেনারেশন যারা আছে সবাই জানে যে এতদ অঞ্চলের মানুষের মধ্যে যে খেলাধুলার বিষয়টা, আমাদের যেহেতু আমরা কালচারালি যেহেতু কাছাকাছি, আমাদের খেলাধুলা, আমাদের খাদ্য অভ্যাস, আমাদের রুচি, আমাদের প্রথা অনেকটা কাছাকাছি দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে। সুতরাং এই খেলার বিষয়টা এখানে আসছে। এই খেলার ক্ষেত্রে আছে গেম, এরকম বিষয় অনেকগুলো গেমস স্যার কন্ডাক্ট করে, আয়োজন করে। এই অর্জনটাও স্যারের একটা বিশাল অর্জন। কালচার, এটা তোমরা জানো, কালচার সম্পর্কে একেবারেই আমরা অনেক আলোচনাই করেছি। কালচার ইজ হোয়াট উই ডু আর হোয়াট উই আর, আমরা যাই করি তাই আমাদের কালচার। কালচার ইজ হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে তাই আমাদের কালচার। তো এই অঞ্চলের মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির আরো বেশি সংস্কৃতিগত যে মেলবন্ধন, সংস্কৃতির যে আদান প্রদান, সেটা আরো বেশি উন্মুক্ত হবে। আর সংস্কৃতিগত মেলবন্ধন যত বেশি উন্মুক্ত হবে, যত বেশি আমরা রাষ্ট্রিকভাবে কাছাকাছি আসতে পারবো, সংস্কৃতিগত জায়গা থেকে আমরা যত বেশি কাছাকাছি আসতে পারবো, তত বেশি আমাদের অর্থনৈতিক জায়গাগুলো পরিষ্কার হবে। আমাদের দ্বিপাক্ষিক যে অমীমাংসিত ইস্যুগুলো আছে, সেগুলো আরো বেশি আমরা ফোকাস করতে পারবো, আরো বেশি ফ্রাঙ্ক হব, এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে জনমনের মধ্যে অন্য রাষ্ট্রের প্রতি যে ক্ষোভ, অন্য জাতির প্রতি যে ক্ষোভ, সেটা আরো বেশি কমে আসবে। ফলশ্রুতিতে আমাদের মধ্যে একটা এতদ অঞ্চলের মানুষের মধ্যে একটা একেবারে মোটা দাগে একটা ইন্টিগ্রেশন হবে, একটা ঐক্য প্রতিষ্ঠা হবে, একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, যার মাধ্যমে আমরা নিজেদেরকে গ্লোবালি নিজেদেরকে জাহির করতে পারবো, উপস্থাপন করতে পারবো। আমরা দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে একটা সংস্কৃতিগত সুসম্পর্ক রয়েছে, এবং এই সংস্কৃতিগত সুসম্পর্কটা আমাদেরকে দেশাত্মবোধ, দেশপ্রেম, স্বজাত্যবোধকে সুদৃঢ় করবে। সেজন্য সংস্কৃতিগত জায়গায় স্যার অনেক এগিয়েছে কাজ করার ক্ষেত্রে, অনেকগুলো চুক্তিও হয়েছে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমার মনে হয় আমার এই আলোচনার মাধ্যমে তোমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পেরেছ, নিজেদেরকে অনেক বেশি, আরো বেশি সার্কের বিষয়ে অবগত হয়েছ, এবং
তোমাদের দক্ষিণ এশিয়া এবং এই অঞ্চলের মানুষ সম্পর্কে, এই অঞ্চলের কালচার সম্পর্কে, এই অঞ্চলের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সে সম্পর্কে একটা সম্যক ধারণা আমি দিতে পেরেছি। এবং স্যার কেন হয়েছে, কোন প্রেক্ষাপটে হয়েছে, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই সার্কের মাধ্যমে আমরা আশা করছি অদূর ভবিষ্যতে আমাদের এই দক্ষিণ এশীয় দ্বিপাক্ষিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর আশু সমাধান আমরা করতে পারবো। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে যে আমাদের একটা সম্পর্কের টানাপোড়েন রয়েছে সেটা আরো বেশি কাছাকাছি হবে, আমাদের সম্পর্ক আরো উষ্ণ হবে এবং আমরা বৈশ্বিকভাবে আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারবো দক্ষিণ এশীয় অঞ্চলের মানুষের মধ্যে একটা সংস্কৃতিগত নৃতাত্ত্বিকভাবে একটা ভালো সম্পর্ক রয়েছে। এবং অদূর ভবিষ্যতে হয়তো আমরা সার্কের মাধ্যমে যে ভিসা মুক্ত এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে ভ্রমণের যে প্রক্রিয়াটা, যেটা ইউরোপ করেছে সেনজেন চুক্তির মাধ্যমে, সেটাও হয়তো পেয়ে যাব। সবাইকে অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ।